মার্চ 1967 ভারতের পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম নকশালবাড়ি। কৃষকদের হাতে লাঠি, ধান কাটার কাঁচি, তীর ধনুক আর চোখে অদম্য আগুন। পুলিশের গুলিতে কয়েকজন নারী ও শিশুসহ 11 জন নিহত হয়। আর এখান থেকেই শুরু হলো এমন এক আন্দোলন যেটা নকশালবাড়ি আন্দোলন নামে পরিচিত, যাতে কেঁপে উঠেছিল গোটা ভারতবর্ষ। কিন্তু প্রশ্ন হলো, এই আন্দোলন কি শুধুই জমির দাবিতে ছিল, নাকি এর পেছনে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র, চীনের সরাসরি হাত আর এক ভয়াবহ বিপ্লবের নীল নকশা? নকশালবাড়ি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন চারু মজুমদার, কানু সান্যাল আর জঙ্গল সাঁওতাল, যাদের লক্ষ্য ছিল মাও সেতুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে শোষণহীন সমান অধিকারের সমাজ গড়া। কিন্তু এই পথ ছিল রক্তাক্ত। হাজারো প্রাণহানি, পুলিশি অভিযান এবং গোপন আন্তর্জাতিক শক্তির হাতছানি। আজ আমরা খুঁজে বের করব কেন নকশালবাড়ি হয়ে উঠেছিল ইতিহাসের মোড় ঘোরানোর স্থান। কারা ছিলেন এই আন্দোলনের গোপন চালক, আর কিভাবে এই লাল বিপ্লব কয়েক বছরের মধ্যেই ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে। এই নকশাল আন্দোলন কি সত্যিই কৃষকদের মুক্তির লড়াই ছিল, নাকি ভারতের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিপ্লবী পরীক্ষা? কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, চারু মজুমদার ও কানু সান্যাল কি শুধু বিপ্লবী ছিলেন, নাকি ভারতের ভেতর চীনের এজেন্ট হয়ে কাজ করছিলেন? আজকের এই ভিডিওতে ফাঁস হবে সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র। তবে চলুন যাত্রা শুরু করি ইতিহাসের এমন এক অধ্যায়ে যা ভারতের ইতিহাসে এখনও ভয় ও কৌতূহলের সমান মিশ্রণ হয়ে আছে। ভারতের যে রাজনৈতিক দলটি বিপ্লব শব্দটাকে জনপ্রিয় করে তুলেছিল, এই কমিউনিস্ট পার্টির ইতিহাস জানলেই বোঝা যাবে নকশালবাড়ি আন্দোলন কেন ঘটেছিল। ভারতে কমিউনিস্ট ভাবধারা শুরু হয় 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লবের পর থেকে। ভারতীয় বিপ্লবী এম.এন. রয় 1920 সালে টাস্কেন্টে গিয়ে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা সিপিআই এর প্রতিষ্ঠা করেন। এরপর 1925 সালের 26শে ডিসেম্বর কানপুরের প্রথম জাতীয় সম্মেলনে সিপিআই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ শেষ করা, শ্রমিক ও কৃষকের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা বড় পরিবর্তন আসে। 1941 সালে সোভিয়েত ইউনিয়নে হিটলারের আক্রমণের পর ব্রিটিশরা সোভিয়েতকে মিত্র হিসাবে নেয়। তখন সিপিআইও যুদ্ধকে সমর্থন করতে শুরু করে এবং ব্রিটিশ সরকারের সঙ্গে কিছুটা আপোষ করেছিল, যা নিয়ে কমিউনিস্ট পার্টির ভেতরে তীব্র অসন্তোষ তৈরি হতে থাকে। এরপর 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনেও সিপিআই সরাসরি অংশগ্রহণ করেনি, কারণ তারা তখন যুদ্ধকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই হিসেবে দেখছিল। এর ফলে ভারতের অনেক জাতীয়তাবাদীদের মধ্যে কমিউনিস্ট পার্টির ভাবমূর্তি খারাপ হতে শুরু করে। এরপর 1947 সালে ভারত স্বাধীন হলে সিপিআই এর সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, এখন কি সশস্ত্র বিপ্লব চালু রাখা হবে, নাকি সংসদীয় রাজনীতিতে যোগ দেওয়া হবে? অনেক কমিউনিস্ট নেতা মনে করতেন নতুন ভারতও শোষকদের রাষ্ট্র, তাই সশস্ত্র লড়াই চালিয়ে যেতে হবে। যার ফলস্বরূপ তেলেঙ্গানাতে 1946 থেকে 1951 সাল পর্যন্ত চলতে থাকে তেলেঙ্গানা বিদ্রোহ। এটি ছিল জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সশস্ত্র আন্দোলন, যেখানে সিপিআই সবথেকে বড় ভূমিকা পালন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত 1951 সালে সিপিআই সংসদীয় রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং 1957 সালে সিপিআই কেরালায় প্রথমবারের মতো রাজ্য সরকারও গঠন করেন। আর এটাই ছিল বিশ্বের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিউনিস্ট সরকার। কিন্তু কেন্দ্রে কংগ্রেস সরকার কমিউনিস্টদের আইডিওলজি পছন্দ করেনি, তাই 1959 সালে কমিউনিস্ট সরকারকে বরখাস্ত করা হয়। ঠিক এই সময়টাতে আন্তর্জাতিক রাজনীতিতেও বড় বিভাজন শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন চাইছিল শান্তিপূর্ণ সহাবস্থান ও সংসদীয় পথ, অন্যদিকে চীন চাইছিল মাও সেতুংয়ের মতো সশস্ত্র বিপ্লব। এই দুই মতবাদ নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টির মধ্যেও সংঘাত বাড়তে থাকে। অবশেষে 1964 সালে কমিউনিস্ট পার্টি দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। একটি হলো সোভিয়েতপন্থী সিপিআই আর একটি হলো চীনপন্থী সিপিআইএম। কিন্তু 1964 সালের পর সিপিআইএম এর ভেতরে আরও এক চরমপন্থী গোষ্ঠী তৈরি হয়, যাদের নেতা ছিল চারু মজুমদার ও কানু সান্যাল। আর এরাই ছিলেন নকশালবাড়ি আন্দোলনের আসল মাস্টার মাইন্ড। এবার আসি নকশালবাড়ির ঘটনায়। ঘটেছিল সেদিন নকশালবাড়িতে। সাল 1967। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে, যেখানে সিপিআইএম গুরুত্বপূর্ণ অংশীদার ছিল।
স্বাধীনতার পর সরকার ভূমি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও স্থানীয় পর্যায়ে জমিদারদের প্রভাব তখনও খুব শক্তিশালী ছিল। দার্জিলিং জেলার নকশালবাড়ি অঞ্চলে বহু কৃষক, বিশেষত আদিবাসী, সাঁওতাল ও রাজবংশী সম্প্রদায়ের মানুষ জমিদারদের জমি চাষ করলেও জমির মালিকানা তাদের ছিল না। 1967 সালের মার্চ মাসে দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে নকশালবাড়ি গ্রামের এক সাঁওতাল কৃষক বিগুল কিষান নিজের অধিকারভুক্ত জমিতে ফসল তুলতে গেলে ঈশ্বর টিড়কে নামে একজন স্থানীয় জমিদারের লোকেরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর বিগুল কিষান স্থানীয় সিপিআইএম নেতাদের কাছে সাহায্য চান। এরপর সিপিআইএমের স্থানীয় নেতা কানু সান্যাল ও আদিবাসী নেতা জঙ্গল সাঁওতাল কৃষকদের সংগঠিত করা শুরু করেন। 23শে মে জমিদারের লোকেরা কৃষকদের উপর হামলা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই সংঘর্ষের মধ্যে সোনম ওয়াংদি নামে একজন পুলিশ অফিসারও নিহত হন। এর ফলে পুলিশি দমননীতি আরও কঠোর হতে শুরু করে। 1967 সালের 25শে মে কৃষকদের এক মিছিলে পুলিশ গুলি চালায়। এতে 11 জন কৃষক নিহত হন, যাদের মধ্যে ছিলেন কয়েকজন নারী ও শিশু। নকশালবাড়ির সেই 1967 সালের সংঘর্ষ ছিল জমির অধিকারের জন্য এক কৃষক বিদ্রোহের সূচনা। বিগুল কিষানের উপর হামলা থেকে শুরু হওয়া এই ঘটনা ধীরে ধীরে রূপ নেয় ভারতের অন্যতম বড় সশস্ত্র আন্দোলন নকশালবাদ বা মাওবাদী আন্দোলন। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, এই বিদ্রোহ কি শুধুই জমির দাবিতে ছিল? এটা কি শুধুই অভ্যন্তরীণ কৃষক বিদ্রোহ ছিল, নাকি এর পেছনে ছিল চীনের গভীর ষড়যন্ত্র? 1967 সালে নকশালবাড়িতে যে আগুন জ্বলে উঠেছিল তা আসলে জ্বলেছিল বেইজিংয়ের চুল্লি থেকে। চারু মজুমদার মাও সেতুংয়ের আদর্শ অন্ধভাবে অনুসরণ করতেন। তার লেখা হিস্টোরিক এই ডকুমেন্টস ছিল মাও সেতুংয়ের চিন্তাধারার হুবহু অনুবাদ। এখন প্রশ্ন হলো, একজন ভারতীয় বিপ্লবীর আদর্শ কেন এত চীনপন্থী? রিপোর্ট বলছে, চীনা দূতাবাসে একাধিক নকশাল নেতা গোপনে গিয়েছিল। কিছু নকশাল কেডার সিকিম ও নেপাল হয়ে চীনে গিয়েছিল ট্রেনিং নিতে। চীন থেকে প্রচারপত্র, রেডিও বার্তা এবং প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলিতে। আর এটাই ছিল সবথেকে পরিষ্কার সমর্থন। একটা বিদেশি রাষ্ট্র প্রকাশ্যে ভারতের একটি সশস্ত্র আন্দোলনের প্রশংসা করছে। কানু সান্যাল প্রকাশ্যে বলেছিলেন, আমরা ভারতের সংবিধান মানি না, আমাদের পথ শুধু একটাই, সশস্ত্র লড়াই। এখন প্রশ্ন হলো, একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে এত বড় বিদ্রোহ কি শুধুই আদর্শ, কি স্বাধীনতার নতুন রূপ, আইডিওলজিক্যাল কলোনি? 1962 সালে ভারত চীন যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধে চীন ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে চীনের বলে দাবি করেছিল। আর এই ঘটনার মাত্র 5 বছর পর শুরু হয় নকশাল আন্দোলন। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মতো সেন্সিটিভ জায়গায় এটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? চারু মজুমদার বলেছিলেন, ভারতের গ্রাম হোক যুদ্ধক্ষেত্র, কৃষক হোক লাল সেনা, যুদ্ধ চালাতে চাইছিলেন ভারতের ভিতর, কিন্তু আদর্শ ছিল চীনের। এটা কি স্বাধীন ভারতের জন্য বিপ্লব, নাকি এক বিদেশি আগ্রাসনের নীল নকশা? 1972 সালে চারু মজুমদার পুলিশের হাতে ধরা পড়েন এবং পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়। এরপর অবশ্য কানু সান্যাল তার ভুল স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, সশস্ত্র সংগ্রামের পথ ছিল ভুল। তিনি গণতান্ত্রিক পথে ফিরে আসেন এবং পরবর্তীকালে চীন সম্পর্কে আর কোনো ইতিবাচক বক্তব্য দেননি। সবশেষে এটা বলা যায় যে মজুমদার ও কানু সান্যাল ছিলেন ভারতের মাটি থেকে চীনের দৃঢ় নিয়ন্ত্রিত মুখপাত্র। তারা ছিলেন রেড প্রোপাগান্ডার ইনফ্লুয়েন্স এজেন্ট। হয়তো আনুষ্ঠানিক চীনা গুপ্তচর নয়, কিন্তু কার্যত এরা ছিল ভারতের ভেতর চীনের ছায়া সরকার। কানু সান্যাল নিজেও জীবনের শেষ ভাগে বলেছিলেন, আমরা পথভ্রষ্ট হয়েছিলাম, কিন্তু বিশ্বাসঘাতক ছিলাম না। তাহলে কি বলা যায়, তারা ছিলেন বিপ্লবী কিন্তু বাস্তবতা বিমুখ আদর্শবাদী, নাকি অজান্তেই বিদেশি শক্তির হাতিয়ার? আপনারা কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।